ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, আমি দেখতে পাইনি। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। সত্যি আমি দেখতে পাইনি আপনাকে। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই, তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করেই চেনা আছে আমার। মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে না। তুই জানিস আমি কে, আমার বাবা কি করে? আমি সত্যি সত্যি আপনাকে দেখতে পাইনি, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখি কি করি আমি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে। ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি। আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার আগে গজগজ করতে করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আরও একটু দেরি করে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখানে যা করতে এসেছো সেটা করো গিয়ে। বলেই লোকটা চলে গেল। আপনারা হয়তো একটুও বুঝতে পারছেন না কি হয়েছে। ওকে, আমি বলছি, এই মেয়েটাকে প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দিইনি, তবুও কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজেই থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চেনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখলাম কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটাই হয়ে গেছে। কাল থেকেই ক্লাস করতে পারবো। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম। তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম। তারপর চুলে তেল দিয়ে ভালো করে আশ্রয় নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। শুধু শুধু নিজেকে কেউ খ্যাত সাজায় না। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়ল। আরে, এই তো দেখি কালকের সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়েই আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথাই আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকের সেই মেয়েটা ডাকছে। তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতেই পাচ্ছি না। তোকেই ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। আসলে আপু, আমার ক্লাস আছে তো, তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, না হলে স্যারে ক্লাসে ঢুকতে দেবে না। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? নাম কি তোর? জি, আমার আজকেই প্রথম কলেজ। আর আপু, আমার নাম শাহরিয়ার রহমান। প্লিজ আপু, আমাকে কোনো কিছু করবেন না। আমি আজকেই প্রথম এসেছি। আমার নাম নীলা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম। তবে শপিং মলের ম্যানেজারের কথাই বেঁচে গেলি। যাক, সে কথা। বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিলেও কেন, সেটা তো মাথায় আসছে না। আর কী সব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষে নিয়ে যাস। সবাই হাসতে শুরু করলো। ইচ্ছে করলে কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনও ক্লাসের সময় হয়নি, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। কি রে নীলা, ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন? ছেলেটা তো দেখতে শুনতে ভালোই ছিল। আরে, আমার তো দেখেই পছন্দ হয়েছে। আরে, গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে যেন খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। নীলা ওর বান্ধবীর সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি।
হঠাৎ করে তাকিয়ে দেখি নীলা ওর বান্ধবীর সাথে এই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে বসলাম। ক্লাসের সামনে যেতেই চোখ কবারে। কি রে লিজা, ক্যাটটা আমাদের ক্লাসেই বসে কি করছে? শালাকে তো আজকে মেরেই ফেলবো আমি। হ্যাঁ, তা তো করে। খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। যাক, আমার জন্য ভালোই হবে, ছেলেটাকে একটু পটাতে পারবো। চল, খ্যাটটাকে মজা দেখাচ্ছি। বলেই শয়তানি একটা হাসি দেয়। সবাই মিলে আমার কাছে আসে। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত আসছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড় লোকের দুলালি, অহংকার অনেক, এই নিয়েই থাক। এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমার। মেয়েগুলো আরও কিছু বলতে যাবে, তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্ট নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে শাহরিয়াল। তুমি সামনে আসো। আমি স্যারের কথা মতো স্যারের পাশে গিয়ে দাঁড়ালাম। সবাই আমার দিকে যেন কেমন করে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না কেন এভাবে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি ওদের মতো স্মার্ট হয়ে ভার্সিটিতে আসি না, খ্যাত হয়ে এসেছি। এ হলো তোমাদের নতুন বন্ধু, গতকাল অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে। তোমার ওকে দেখে রাখবে। স্যার, আমাদের কি রুচিবোধ বলতে কিছুই নাই? না সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোক কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। নীলার কথাটা শুনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোন আজব জায়গায় আসলাম। এরা শুধু জামা কাপড় দেখে, ভিতর দেখে না। নীলা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। ভুলে যেও না, তুমিও শিক্ষা নিতে এসেছো। এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। শাহরিয়াল, তুমি কিন্তু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। আর তোমার যদি কোনো অসুবিধা হয় আমার কাছে এসে বলবা। স্যারের কথা মতো এসে নিজের সিটে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষ, বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। শাহরিয়াল, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা যায়। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুব গোপনীয়ভাবেই করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীকে আমাদের চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিচ্ছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি সময় যেন না হয়ে যায়। বলেই ফোনটা কেটে দিলাম। অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়ব, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে সব কিছুই ভালো করে জেনে নিতে হবে। এসব ভাবছি, তখনই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রাজ। আমি কি তোমার বন্ধু হতে পারি? যদি কিছু মনে না করো। আমরা বন্ধুত্ব করতে কোনো সমস্যা না। দেখলাম তোমাকে কেউ পছন্দ করছে না, তাই আমি নিজেই আসলাম তোমার সাথে বন্ধুত্ব করতে। হো, আমাকে করুণা করতে এসেছেন? থাক ভাই, আমার করুণা করা লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। আমার জন্য আপনার অনেক অসুবিধা হবে, সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে। কে আমাকে কি বললো না বললো সেটার বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। আমি আমার মতো চলি, আমার মন যেটা চাই সেটাই করি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা এখান থেকে মাত্র 10 মিনিট সময় লাগে যেতে, এই কাছেই। আপনার বাসা কোথায়? ওহ, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মতো কখনো আপনি চলে না। সো এখান থেকে তুই করে বলবে। আমি রাজাকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজনে মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি, তখনই ফোনটা বেজে ওঠে। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না তোমাকে কল দেওয়ার জন্য। আমি ভালো আছি। কই রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিচ্ছু নাই, সব ঠিক আছে, শরীরটাও অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিলাম।
ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবারও কলেজে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠেই ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেটে থেকেই পেয়ে গেলাম। তারপর দুজনে মিলে কলেজের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করার পর বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় নীলা আমার সামনে আসলো। কি রে, ছোট লোক বন্ধুও তো একটা জোগাড় করেই নিয়েছিস দেখছি। আসলে তোর এর চেয়ে ভালো নরম কোনো কিছু হতেই পারবি না। আর রাজ, তুই কি করে ওর সঙ্গে বন্ধুত্ব করলি? নীলা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? দেখো, ও আমাদের সঙ্গে পড়ে আর ও আমাদের বন্ধু, তাই ওর সঙ্গে এমনভাবে কথা বলতে পারো না। আর একটা মানুষের সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারে না। বলেছি, বেশ করেছি। তোরা তো চলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? নীলা, আপনি কিন্তু সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কিন্তু আপনার খবর আছে। সব সময় এমনটা করবেন, এটা সহ্য করা যায় না। না হলে কি করবি তুই আমার? তুই আমার কোনো কিছুই করতেই পারবি না। তুই আমাকে চিনিসই না। আমি তোর অবস্থা কি করতে পারি? শুধুমাত্র একটা ফোন কল, তাহলেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব দেখবি তুই? ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। নীলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তুই কাজটা ঠিক করলি না, ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। বলেই কাকে জানি ফোন দিল। তোর অবস্থা দেখ কি করি আমি। তুই সাপের লেজে পা দিয়েছিস। নীলার কথা শুনে মুচকি হাসলাম। সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি, মনে মনে বললাম। এই রাজ, চল এখান থেকে, বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। শাহরিয়ার, তুমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। নীলার বাবা এই শহরে এমপি, তার কথার পুরো কলেজ চলে। সেখানে নীলার সাথে কেউ কথা বলার সাহস পায় না, আর তুমি তার মেয়ের গায়ে হাত দিয়েছো। তুই এবার গেলি। আরে এত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজের গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজনে বলে ওঠে, ওই তোমাদের কলেজের শাহরিয়া মাহমুদ কিরে? 3% ছেলে শাহরিয়ার ক্লাসটা দেখিয়ে দেয়, তখনই পুলিশ ক্লাসের ভিতরে চলে যায়। সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। আমি দাঁড়িয়ে যাই। জি আমি। নামটা বলার সাথে সাথেই দুজনে পুলিশ এসে দুপাশ দিয়ে জাপটে ধরে। কোনোভাবেই ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধ কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খেয়াদার ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না। তবুও টার্গেট এমপির মেয়েকে। চলো তোর এর জন্য স্বয়ং এমপি নিজেই এসেছেন। পুলিশ আমাকে ধরে নিয়ে কলেজের গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটা দেখছে। গাড়ির সামনেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা বলে ওঠে, এই ছেলেটাকে এমনভাবে শাস্তি দেবে যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখনই বুঝে গেলাম যে এটা নীলার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন। আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল, তারপরেই মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার। আর কখনো এমনটা হবে না স্যার। বলেই ফোনটা কেটে দিল। আর পুলিশ অফিসার এমপি সাহেবকে বলল ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবে না। এটা কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, আপনি কোনো শুধু শুধু এসব কথা বলছেন? আমি তো আপনার জন্য ছেলেটাকে নিয়ে এসেছি। এবার আপনি কি করবেন আপনি দেখেন, না হলে
আপনি দেখেন, না হলে অর্ডার দিন, মেরে পারে ভেঙে দেই। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরে। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। নীলা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। সাহারিয়া বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। আমাকে আমার মতো থাকতে দিন, আর কখনো যেন এমন ভুল না হয়। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেসে করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকো বাবা। এইবারে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল। আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সবথেকে বেশি অবাক হয়েছে নীলা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকেই জেলে পাঠিয়েছে। নীলার দিকে চোখ তুলে তাকাতেই অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে আমাকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে নীলার বাবা নীলাকে মারা তো দূরে থাক, একটা বকা পর্যন্ত দেননি, সেখানে আজ কিনা এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। নীলা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটা তার কঠোর প্রতিজ্ঞা। নীলার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে লাগলাম, তখনই পিছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে, এদিকে আসো, একটা কথা আছে তোর সাথে, একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ঠিক আছে, চলুন, আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসেই আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সব কিছু জেনে গেছি। আসলে স্যার, আমি না বুঝে আপনার সঙ্গে এসব করে ফেলেছি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। থাক, তোমার আর কিছু বলতে হবে না। না জেনে নিয়েছ, চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমার মুখ থেকে এসব কথা কখনোই বের হবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওইদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কী রে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। নীলার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল কেন? যেখানে নীলা অনেক ছেলেকে ওর বাবাকে দিয়ে নিজের জেলের ভাত খাওয়াইছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যে আমাকে কিছু না করে ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজকে বিদায় করে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ধুর, এই সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকবো আমি, বল। আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য আমার মনটা সবসময় খারাপ থাকে। তোর বোনও তো সবসময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথা তো শুনলাম, বাট বাবা কেমন আছে? বাবাকে কতদিন দেখি না, বাবার জন্য মনটা কেমন জানি করছে। তোর বাবা তোকে নিঃস্ব করেছে, কিন্তু সে একটা বিষয়ে খুশি যে তার ছেলে দেশের জন্য কাজ করছে। সাথে আমার গর্ব করি তোর জন্য। আম্মু, তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবারও বেজে উঠল। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোনটা এসেছে। ফোনটা রিসিভ করলাম। কণ্ঠ শুনেই বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছে একজন মানুষ আছে, এত প্রশ্ন করার কি আছে সাংবাদিকদের মতো? আমি কিন্তু আবার এত প্রশ্ন করা পছন্দ করি না। আপনার এসব ফালতু কথা শোনার সময় নেই আমার। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? দেখুন, আপনার সঙ্গে এসব কথা বলার সময় আমার কাছে নেই। বাপ্পা,
প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? প্রিয় মানুষের নাম্বার কত জায়গায় পাওয়া যায়, আবার মনের মধ্যেই লিখে রাখলে নাম্বার খুঁজতেই হয় না। এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজাইরা পেশাল আমার শোনার একদম সময় নেই। তারপর সোজা ফোনটা রাখলাম। এই যে বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি নীলা। তুমি যে আমাকে চিনতে পারছো না, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পেরে যাবে। নামটা শোনার পরেই খুবই অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমাকে দেখতে পারে না, সে আমাকে ফোন দিয়েছে। কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল, আর খারাপ লাগতে লাগলো। তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই, আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো নাকি? বিশ্বাস করো, আমি নিজের অহংকারের কারণেই সব কিছু করেছি। মানুষের তো হারিয়েই ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করিনি, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, রাখবো না। আগেই তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলেই তোমাকে ছাড়ছি না। মনে মনে বললাম, কি যে বিপদে পড়লাম ভাই, মেয়ে তো দেখি হাঁটার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু, কিন্তু তোমাকে বন্ধুর চেয়ে অন্য কিছু কখনোই ভাবতে পারবো না। আর তুমি যদি এসব কিছু ভেবে থাকো তো এখান থেকে চলে যাও। তারপর নীলার সাথে অনেক সময় কথা বললাম, কিছুক্ষণ কথা বলেই দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা নীলা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। নীলা আমাকে বলল ঘুমিয়ে পড়ার জন্য, আর আমিও ঘুমিয়ে পড়লাম। আমি চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম, তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা হলাম। একটু পরেই কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কি রে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে নীলা একটু একটু করে পরিবর্তন হচ্ছে কালকে থেকে। আমি ঠিক সময় আসছি, কিন্তু তুই আজকে অনেক আগেই আসছিস, তাই এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দেয়। সরি করে ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে। এখন ক্লাসে চল, আর বকবক করতে হবে না, এবার চুপ থাক। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। একটু পরে স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর নীলা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। নীলা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? দিন দিন তোমার এরকম অবনতি হচ্ছে কেন? আমি কি তোমার বাবার সাথে কথা বলবো? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়েই চলে আসছি। সরি স্যার, সামনের বার থেকে আর এরকম হবে না। নীলা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম তার ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই, বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়েই আমার দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই নীলা আমার সামনে আসলো। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। ওহ রাজ, তোকে তো বলাই হয়নি। নীলা ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ওকে বন্ধু করে নিয়েছে। এতে তোর কি কোনো আপত্তি আছে? আমার আবার কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা না। আচ্ছা ঠিক আছে। অনেকটা সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করেই ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে। তুমি তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। এটা আবার মনে থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে রাখবই, তাই না? তা কি করছো এখন? হ্যাঁ, এখন আমি একজন সিআইডি অফিসার, আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্যই এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সে আমার কাছেই আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপর সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালে দেখা করব। তুমি কোথায় দেখা করতে পারবে?
আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি ঠিক বিকাল 4টায়। তুমি কিন্তু অনেক আগ থেকেই লেট করো, তাই একটু তাড়াতাড়ি আসবে। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুই কষ্ট করে এতটা সময় বসে আছিস, তোর এখনও সেই আগে আগে চলে আসার অভ্যাসটা থেকেই গেছে। ঠিক বলছো, আমার এখনো সেই অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো কি খাবে তুমি আজকে? আজকে তুমি যা খেতে চাইবে সব কিছুই আমি খাওয়াবো। এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে তুমি শুধু বসে থাকবে নাকি খাওয়াবে? ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। কি হয়েছে, এত পাম দেওয়ার দরকার নেই। তুমিও তো কম না, তুমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। রিশা, তুমি এর মধ্যে কফিও অর্ডার করে ফেলেছো। তারপর আরও বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হাতে তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। রিশা ব্যাগ থেকে একটা সিডি প্লেয়ার বের করলো। এই নাও, এর ভিতরে তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে এই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আগে তো সেটা আমি নিজেই খুঁজে নেব যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজনে মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে আসলাম। রাতে ল্যাপটপ অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করেছে, সব ইনফরমেশন এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা একটা জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথেই বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে ধ্যানটা ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। কি শাহরিয়াল, তোমার কাজ কত দূর এগোলো? দেখো, আমার ওপর কিন্তু ওপর থেকে অনেক বেশি চাপ আসছে। তুমি কাজটা তাড়াতাড়ি চেষ্টা করো। জি স্যার, সব কিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলব। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিলাম। আর তখনই 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোই দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। এই কলেজে আসার পর থেকে এদেরকে কখনোই দেখিনি। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকাম করে নাকি? মনে প্রচুর পরিমাণে সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটু পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলছিলাম যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমার সহ আমাকে জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল, আমরা এসব ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বলে দে তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেব, কারণ আমিও চাই অনেক বড়লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবর ভয় পেয়ে দাফন করতে দেবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে সমস্ত কিছুই ভিডিও করা শেষ। ছেলেগুলো আসার আগে লুকিয়ে পড়লাম। তারপর আবারও রাজের কাছে চলে আসলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। নীলা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন চলে গেলি? আমি আবার ভাবলাম কি না কি হয়ে গেল মুড।
এর মধ্যে। আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। এবার বল কি বলবি। আচ্ছা একটা কথা, তুই দিন দিন শাহরিয়ার, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখি রাজ বসা আছে, বাট তুমিই নাই। তোকে জিজ্ঞেস করলেই বললো মোবাইলে কথা বলতে গেছে। সোজা কথা বলতেই এত সময় লাগে নাকি? দুজনে মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে দুজনের যন্ত্রণায়। আমি অলরেডি পাগল হয়ে যাচ্ছি দোস্ত। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা লেগে গেল। ঠিক আছে চল, কিন্তু কথা হচ্ছে বিলটা কে দেবে শুনি? আমার কাছে কোনো টাকা নেই। ও, তোমাদের ক্ষুধা লেগেছে সেটা আগে বলবে না? চলো, তোমাদেরকে আজকে একটা রেস্টুরেন্টে নিয়ে আমিই খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার করলাম। রাজ ওর মনের মতো অর্ডার করলো। রাজের অর্ডার দেওয়া দেখে মনে হয় যেন একটা রাক্ষস খাইতে নিয়ে আসছে। কিরে রাজ, তুই খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখো, তারপর কথা বলবি। রাজের কথা শুনি হেসেই দিলাম। আচ্ছা, তোমার যেটা মনে চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলেই কথা। একটু পরে ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি পুরাই অবাক। খাওয়া শেষ করে বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর আমিও বাসায় চলেই আসলাম। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটাই জানতে হবে। আমি শুধু সময়ের অপেক্ষা করছি। বিকেলবেলা রিশাকে ফোন করলাম। আরে আমার খবর তো অনেক ভালো, তো তুমি কি এখন জ্যাকসন কফি শপে আসতে পারবা? আসতে পারবো, কিন্তু আমি তো বুঝতে পারছি না তুমি কোন টেনশনের মধ্যে আছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। আর আজকে তো মনে হয় লেট করবে না, কারণ আজকে তো তোমার প্রয়োজন, তার না? রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে দেখি রিশা বসে আছে। সরি, একটু দেরি হয়ে গেল। তোমার জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সব কিছু এনেছি, তারপর করে দিলাম। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আর না, তার আর কোনো দরকার হবে না, আমি একাই কাজটা করতে পারবো। তবু একবার ভেবে দেখতে পারো। তুমি একটা কথা বলো তো, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়, তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজনে মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনার কফি বিলটা আমি দিলাম, কিন্তু পরের টিটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছনে দেখি রিশার চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। শাহরিয়ার, কোথায় আছো তুমি? প্লিজ তাড়াতাড়ি আসো, তুমি ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি রিশার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখি একটা গাড়িতে রিশাকে জোর করে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ড্রাগনের লোকেরা আর আমার ব্যাপারে জেনে গেছে, আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছনে দৌড়তে লাগলাম। গাড়িটা ফুল স্পিডে চলছে। আমিও কিন্তু কমান্ডো, তো দৌড়াতে চ্যাম্পিয়ন আছি। সোজা সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব বুঝে উঠতে পারছি না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ঘুরে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাঁচটা ভেঙে গেল, আর ওরা কোনো মতো গাড়িটাকে কন্ট্রোল করলো। কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কটাকে মারতে লাগলাম। একটু পরে দেখি সব কটাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকাতেই একটা গুলি এসে আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে শাহরিয়ার বলে একটা চিৎকার দেয়, কিন্তু আমার নিথর দেহ
মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকাতেই দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে ওঠে, এই ছেলে, রিক্সা কোথায় সত্যি করে বলো, না হলে কিন্তু তোমার অবস্থা কি হবে দেখো। এটা তুমি ভাবতেও পারবে না, বলে দিলাম আমি। মনে মনে বললাম, এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে এসেছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না, আর আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি, আর রিক্সাও একজন সিআইডি অফিসার। এইটাই রিক্সার ছবি, এটা ছবি সামনে দিয়ে বললাম। আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটা বরবাদ হয়ে যাবে। তাছাড়া আমি রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নেব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আর আমার কিছুই মনে নেই। না, আমার স্মৃতি আসলে যায়নি, আমার সব কিছুই মনে আছে। আমার নাম শাহরিয়ার রহমান। এখানে একটা কলেজে আসছি, পড়ালেখা করি, বাট কলেজ থেকে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নেই। ডক্টর, আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু টেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আরও ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেন ডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালাউন। তখন অফিসার আর কোনো কথা বলতে পারলো না। তারা কেবিন থেকে বের হয়ে যায়। আর তখনই নীলা দৌড়ে ভিতরে প্রবেশ করলো। পিছনে রাজও আছে। এই শাহরিয়ার, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর মাহফুজ, কি হয়েছে? দেখো নীলা, চিন্তার কোনো কারণ নেই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেনসিটিভ এলাকা জুড়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ নিরাপদ মুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আর ডক্টর, ওর কোনো কিছু হবে না তো? ওর কোনো কিছু হলে আমি বাঁচবো না স্যার। আরে তুমি তো আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, তোমাকে চিনব না? এটা কেমন করে হয়? তোমাকে হাসপাতালে সবাই চেনে। এই শাহরিয়ার, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবরই পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই নীলা, আমার কিছুই হয়নি, এখন একদম ঠিক আছে। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এটা বলেই কেঁদে দেয়। আরে পাগলি, কাঁদছো কেন? কাঁদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলে দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হয়ে গেলে খুব কষ্ট হয় আমার। আর তুমি এখন আমার ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনার ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দেব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওর ঘুমের প্রয়োজন। নার্স এসে আমাকে একটা ঘুমের ঔষধ দেয়। ঔষধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকলাম। দুপুরের পরে ঘুমটা ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে নীলা বসে আছে। আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল আমার মুখের উপরে এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নেই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখনই নীলার ঘুমটা ভেঙে যায়। ওহ শাহরিয়ার, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতেই কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা নীলার হাতে দিল। তারপর নীলা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলোও খেয়ে নাও। তোমার ওষুধ খেতে হবে। এই যে, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পিঠেই গুলি লেগেছে। তুমি উঠে খেতেই পারবে না। সত্যি সত্যি বিষয়টা ভুলেই গিয়েছিলাম। আসো, আমিই খাইয়ে দিচ্ছি, তোমার কষ্ট করেই খাওয়া লাগবে না। নীলার কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম।
মেয়েটা বলছে কি আমাকে নাকি খাইয়ে দেবে। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই। তুমি অসুস্থ বলেই তোমাকে খাইয়ে দিচ্ছি। এবার চুপচাপ করেই খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাবরে, নীলার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল। চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। নীলাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। হাহ, এমন একটা বউ থাকলে আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ঔষধ খেয়ে নিলাম। তারপর রাজ আর নীলার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন নীলাকে নামিয়ে দিয়ে যায়। না, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছেই থাকবো। একেবারে তুমি সুস্থ হলেই তারপরই বাসায় যাব। আরে নীলা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমিও বা আমার জন্য এত কিছু করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানেই থাকবো। আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক। আর তুমি এখন আমার সব থেকেই কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাবই না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করাই লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাতে বাসায় যেতে বললাম। আর নীলা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3টা দিন কেটে গেল। এই কয়েকদিন নীলা আমার সাথে ছায়ার মতো লেগেই ছিল। ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরও 2টা দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর নীলা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। শাহরিয়ার, তুমি কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুমি এখনো সুস্থই হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দিই? হ্যাঁ, নীলা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে বললাম, আরে এরা তো জানে না যে আমি কমান্ডো। আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ ভালো করে জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে। আরে নীলা, এই দেখো আমি একদম সুস্থ। বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো নীলা আর রাজ দুজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই, আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 দিন পরে কেউ এভাবে হাঁটতে পারে? নীলা, এভাবে হাতে করে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু। তোমার সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবারও কলেজ যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। নীলা ফোন করেছে। হ্যাঁ নীলা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গিয়েছো? আমিও বাসায় চলে আসছি। ইস, আমি যদি তোমার সাথে তোমার বাসায় যেতে পারতাম। হ্যাঁ, আমিও একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তেই কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতাই চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে যাও? আরে না, আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, বিশ্রাম করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? বেশি সমস্যা হলে কলেজে আসার দরকার নেই, আমি জানি তোমার কষ্ট হবে অনেক। হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা রেখে দিয়ে বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সিআইডির অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমার কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নেই। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞেস করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেদিনের কথা কিছুই মনে নাই, বাট বাকি সব কিছু মনে আছে। শুধু সেই দিনটার ঘটনা মনে করতে পারছে না। আর ওর কাছে রিক্সা ছবিটাও দেখেছি, বলল সেই প্রথম নাকি রিক্সাকে দেখেছে। হ্যাঁ, রাহাতের মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই
এটা কীভাবে হতে পারে। আচ্ছা বাদ দাও এটা, এখন তোমরা খোঁজ করো যে রিক্সার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমার কিছু জানতে পারবো। এদিকে আমি ছাদে উঠে ব্যায়াম করেছি। এই 7 দিন পর ব্যায়াম করা আবারও শুরু করলাম। প্রত্যেক দিন আমি দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করে কাটিয়ে দেই, কারণ একজন কমান্ডোর বডি ঠিক রাখতে হলে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার আম্মু ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে কানে নেই, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। আমি বুঝতে পারি আমার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে তো, পেতনিটা দেখি সেইভাবে খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে আজ কপালে যে কি আছে। কি রে, কি হয়েছে, এত চিল্লাস কেন? ও হারামি, তুই জীবনেও ভালো হবি না নাকি? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে চলে যাস, আর ফিরে আসার নামগন্ধই নাই। আমার সারাদিন বাসায় একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবো। একটু একা থাক এই কয়েকটা দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে মন চায় সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা বুঝলাম না, বিয়ে করব আমি, এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনির মতো কান্না করবি। এই, সেটা মোটেও না হারামজাদা। তুই বিয়ে করলে আমি মিষ্টি একটা ভাবি পাবো। আমার তখন গল্প করার মানুষ হয়ে যাবে। তখন আর তোকে লাগবে না, যেখানে ইচ্ছে চলে যাবি। যা না, যা। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এটা, আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি। তোর মতলব তাহলে এইটাই ছিল। দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করছি। আচ্ছা এসব বাদ দে, কেমন আছিস বল? ভাইয়া, তোকে ছাড়া খুব একা একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে আমার সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসেই থাকে। আমি বাসার ভিতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যে যেখানে আমাদেরই সময় দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করছি। তুই তাড়াতাড়ি চলে আয় না। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। তারপর ফোনটা রেখে দিয়ে আবারও ব্যায়াম করা শুরু করলাম। ব্যায়াম করা শেষে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করলো। আমি গিয়ে দরজাটা খুলে দেই। দেখি পাশের বাসার আন্টি আসছে আমার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে শাহরিয়ার বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আসলাম। আমি জানি তুমি এখনও কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কিসের দরকার ছিল? আমি তো রান্না করতাম, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন আমার জন্য। শাহরিয়ার বাবা, তোমাকে তো আগেই বলছি আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে আমি তোমাকে খাবারগুলো দিলাম। তুমি না খেলে আমি কিন্তু মনে অনেক কষ্ট পাবো। আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো কখন যে সকাল হয়ে গেছে, আর একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম। নীলা ফোন করেছে। ও তুমি, কলেজে রওনা দাও, আমি আসছি। নীলা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা, আরও অনেক কিছুর খবর রাখে। নীলার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে। নিজের অজান্তেই মনে হয় ভালোবেসে ফেলেছি। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। নীলা আগে থেকে কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে নীলার পাশে বসলাম। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি কলেজে আমি, আর তুমি এখন আসলে।
তুমি প্রতিবারই লেট করে আসার অভ্যাস হয়ে গেছে তোমার। আমি সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠেছি দেরিতে, তবে তোমার ফোন পাওয়ার পর ঘুমটা ভেঙেছে, না হলে তো আজ কলেজেই আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজ কোথায়? ওই তো রাজ। নীলার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজের গেট দিয়ে ঢুকছে। একটু পরে রাজ এসে আমাদের সাথে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি যে এসেই বসে পড়লেন, এইদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? শাহরিয়ারের কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ওহ সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করি নাই। হয় হয়, মানুষ যখন প্রেমে পড়ে আর কত কি ভুলে যায়। আসলে আমি মানুষের মনের অবস্থাটা ভালো করেই বুঝতে পারি। তার মানে রাজ প্রেমে পড়ে গেছে। তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? রাজ মিষ্টি না খাওয়ালে কিন্তু খবর আছে তোমার, বলে দিলাম। দূর রাখ তো তোমার মিষ্টি মুখ। এই শাহরিয়া শুধু ফাজলামো করো। আন্দাজে একটা কথা বলে দিল আর তোমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেম পড়িনি। এবার চল তো ক্লাসে যাই। আমি নীলার দিকে তাকিয়ে হেসে দিলাম। নীলাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। চলো ঘুরতে যাই, আজকে ভালো লাগবে। তারপর রাজ আমাকে জোর করে ধরে নিয়ে গেল। 3জনে মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। নীলা 2টা রিকশায় ডাকলো, তারপর আমাকে নিয়ে একটাতে উঠে পড়লো, আর রাজ আরেকটা রিকশায়। নীলা আমাকে জোর করে ওঠালো। আমার এখন কোথাও যেতেই ভালো লাগছে না। এই নীলা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না কেন, কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, যেখানেই নিয়ে যাই তাতেই তোমার কি? তুমি চুপ করো, রিকশায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাবা, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেই তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো বসে থাকলাম, না হলে কখন কি করে বসে তার হিসাব নেই। একটু পরে শহরের সবথেকে বড় শপিং মলের সামনে রিকশা দাঁড় করলো। আমি প্রথমে রিকশা থেকে নেমে গেলাম। এই শাহরিয়ার, এবার তুমি নামো। বসে থাকবি নাকি? তোমার কি হয়েছে বলো তো, সত্যি করে? আরে নামছি, এত রাগ করছো কেন? তারপর রিকশা থেকে নেমে পড়লাম। রাজু আমাদের পিছনে চলে আসলো। নীলা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে শপিং মলের ভিতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। একের পর দোকানে যাচ্ছি, কিন্তু কিছুই কিনছে না। নীলার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য জামা কাপড় কিনছে। এই নীলা, কি করছো এসব তুমি? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না, তবু কেন এত কথা বলছো? নিজের জায়গায় চুপ করে বসে থাকো। নীলার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর শার্টের দোকানে গেল। তারপর নীলা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই পছন্দ করে কিনে দিল। এই সব কিছু তোমার জন্য আমি নিজেই পছন্দ করেই কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওই সব খ্যাত মার্কা কাপড় পরে আসবে না, বলে দিলাম। তুমি তো দেখতেই পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে এই নতুন কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম শাহরিয়ারকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দেব। তো এখন তোমার মন মতো সব কিছু নিয়েই নাও। নীলার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ করে শপিং মল থেকে বের হয়ে গেলাম। নীলার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের অনেক সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় নীলার দেওয়া কাপড় দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতেই হবে। আমার পছন্দের নীল কালারের শার্টটা কিনেছে, প্যান্টটাও আমার মনের মতো। ওর মতো একটা বউ পেয়ে তো কোনো কথাই থাকবে না। কিন্তু নীলা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ওহ, এটা তো পাশের বাড়ির আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে ছেলে ভাবেন। আমি চিৎকারের আওয়াজ শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওহো, এবার তো দেখছি ওর সাথে দৌড়ে প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়াতে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না। চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোরসহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দেব যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়।
বলেই চোরটাকে মারা শুরু করলাম। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারি না আপনার মায়ের। আর কিছুক্ষণ মারলে আমি মরে যাব। আমি ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরের দিন সকালে নীলার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসিনি, সব কিছুই ঠিকঠাক করেই আসছে। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কী ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখেনি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু নীলা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই নীলা, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখি তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে নীলা, তুমি কি যে বলো না, আমার মতো ছেলেকে আবার কেউ ভালোবাসবে? তোমার কথা শুনে অনেক বেশি হাসি পাচ্ছে আমার। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলেই যে কোনো মেয়ে পটে যাবে। এই রাজ, হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করেছিস। এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর তিনজনে মিলে ক্লাসের দিকে রওনা দিই। নীলা আজকে আমার পাশে বসে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। ক্লাসের সবাই শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমার বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয়ে খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমন তাকাচ্ছে। আমি মনে মনে হেসে দেই। একটু পরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজনে মিলে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। শাহরিয়ার, কি খাবে বলো? আজকে তুমি যা খাইতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো। সত্যি বলছি, অর্ডার করো তুমি। ওই আজ আমরা কেউ অর্ডার দিব না, তোমার ইচ্ছে মতো সেগুলোই আমরা খাওয়াবে। নীলা আমাদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর নীলা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করলো। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকি। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল নিয়ে। আমি কিছু বলতে যাব, তার আগেই নীলা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেল। নীলা মেয়েটার গালে 2টা থাপ্পড় মারে। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। নীলার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। নীলা আবারও ওকে মারতে যাবে, তখনই আমি গিয়ে হাতটা ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে লুকিয়ে পড়ল। এই নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এত মারছো কেন? মারবো না তো কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে! আরে নীলা, এতে তোমার সমস্যাটা কি? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, ভালো লাগার অধিকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে। যে অধিকারটা ওই মেয়েরও আছে, তাই বলে তুমি ওকে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ করেছে, তাই আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয়নি। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো, মেয়েটা ভয় পেয়ে আমার পিছনেই লুকিয়ে আছে। নীলা চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মেয়েটাকে ইশারা করলাম, চলে যেতে বললাম। এই নীলা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবো এখন। নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই নীলা, হঠাৎ করে কোথায় যাচ্ছ তুমি? কিন্তু নীলা আমার কোনো কথাই শুনল না। এই রে, নীলাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়েছিল। রাগের মাথায় কী যে বলে ফেলেছি, ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চল বাসায় যাই। তারপর দুজনে মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে যায়। ঘরে গেলাম, দেখলাম কোনো খাবার নাই। এদিকে ক্ষুধাটাও বেশি লেগে গেছে। পকেটে হাত দিয়ে দেখি টাকা অল্প কিছু আছে, তাই বাসার পাশে চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার করলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়েই নীলা ওর কয়টা বান্ধবীর সাথে এই দিকে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগে নীলা আমাকে দেখে ফেলল। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা, তোদের সাথে আমি পরে কথা বলছি। নীলার বান্ধবীরা চলে যাওয়ার পর নীলা আমার কাছে আসলো। আমি দোকান থেকে বের হয়ে সামনে দাঁড়ালাম।
কি রে শাহরিয়ার, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি রুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই। পকেটে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়েই হালকা কিছু খেয়ে নিচ্ছে। তোমাকে আমি বলছি যে তুমি আমার খুব ভালো বন্ধু। এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমিই দেখবো। আচ্ছা, এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? আমি এখন কোথাও যেতে পারবো না। আমার শরীর বেশি একটা ভালো লাগছে না। আজকের মতো টাটা। তুমি তোমার মুখটা বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্নই করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। নীলা একটা রিক্সা ডাকলো, তারপর দুইজনে মিলে সেটাতে উঠে পড়লাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। মামা একটু তাড়াতাড়ি করে যান, ওখানে আমাদের জরুরি প্রয়োজন আছে তো, তার জন্য আর কি। নীলার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে বড় লোকেরাই খাবার খাওয়া দাওয়া করে। নীলাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু নীলা আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে বসে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। দুজনে মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর নীলা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়েই তো অবাক হয়ে গেলাম, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে নীলা, তুমি আমাকে এত বড় জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলেছি চুপচাপ করেই আমার সাথে আসতে? এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকাটা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? হুম হুম, এখন এই টেবিলটা দিয়ে বসো, আর কি খাবো তার বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমার কি মাথা ঠিক আছে, নাকি তোমার পুরো মাথাটাই গেছে? তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কিনা? আমি কিন্তু যে কোনো সময় তোমাকে তুলে আছাড় মারতে পারি। এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। তারপর নীলা ওর পছন্দ মতো অর্ডার করলো। একটু পরেই খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে থাকলাম। হঠাৎ করে নীলার দিকে চোখ পড়ল, দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। নীলা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই নীলা, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ, এটা আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কেই চলে গেছে। আরে এখানে একটা লেক আছে, ছোট্টবেলা থেকেই খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। নীলার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পরে দুজনে মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটাই ভরে গেল, কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখাচ্ছে। নীলা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে লাগলো। আমরা অনেক ক্লোজ হয়ে গল্প করতে থাকলাম। নীলাকে খুবই সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় নীলাকে প্রপোজ করার। কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে নীলার সামনে হাঁটু করে বসে পড়লাম আর বলতে লাগলাম, নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া জীবনটা যেন চলছে না। সব সময় তোমার কথা মনে পড়ে, তোমার ছোট ছোট শাসন আমার খুব ভাল লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আর শাহরিয়ার, তুমি কি করছো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে একটা কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরই তো প্রপোজ করতেই হয়। আর আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। এই কথা, এইভাবেই কি কেউ কলম দিয়ে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামি আর মিষ্টি কথাগুলোই আমার ভালো লাগে।
কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? আমি তো এসবের কোনো কিছুই পারি না। তুমি প্রপোজ করো এবার, তাহলেই হবে। এখন তুমি উঠে দাঁড়াও। কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনেই প্রপোজ করব। আমি চাই না আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস দেখবি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনেই বলবে। আরে নীলা, এটা আবার কোনো বিষয় হয় নাকি? আমি তোমার জন্য সব করতে রাজি আছি। কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময়ে কলেজে চলে এসো। দুজনেই আমরা খুবই খুশি। তারপর আরও কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতরে আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। আর এইদিকে নীলা আর লিজা গল্প করছে। জানিস লিজা, আজ শাহরিয়ার আমাকে পার্কে প্রপোজ করেছে। আজ আমার এত দিনের অপেক্ষা সার্থক হয়েছে। আজ কলেজের সবার সামনে ওর মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব। ওর কত বড় সাহস! সেদিন বাবা ওর জন্য আমাকে চর মেরেছিল। আজ তার প্রতিশোধ নেব। দেখ, সবই তো বুঝলাম, কিন্তু কারোর মন নিয়ে খেলা করা উচিত নয়। শাহরিয়ার হয়তো তোকে সত্যিই ভালোবেসে ফেলছে। ওই খ্যাতটার আবার মন, হাহ! ওকে দেখলেই আমার গা জ্বলে যায়। আবার ভালোবাসা! দেখ, আমার যেটা ভালো মনে হয় সেটাই বললাম। এরপর দেখ তুই কি করবি। আমি কি করব সেটা একটু পরেই ওরা কলেজ দেখতে পারবে। ওই জন্যই প্ল্যান করেই কলেজে আসতেই বলেছি। সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে গোলাপ ফুলের তোড়া নিয়েছি। তারপর কলেজে প্রবেশ করলাম। তখন নীলা আমার সামনে চলে আসলো। আজকে নীলাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে। তারপর নীলার সামনে হাঁটু কেড়ে বসলাম। নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটা লিখেছি। তোমার সমস্ত ইচ্ছে এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপনের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না নীলা। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কোনো আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো এই খ্যাতকে আমি ভালোবাসবো? তুই বুঝলি কি করে? নীলার কথাগুলো শুনে মাটিতে বসে পড়লাম। নীলার কথা শুনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নীলা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না নীলা, তুমি এতক্ষণ যা বলেছ সব মিথ্যা বলেছ। আমি উঠে গিয়ে নীলার হাত ধরে ফেললাম। নীলা, তুমি আমাকে ভালোবাসো না? বলো। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে আমার দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে এই আমার গায়ে হাত তুলিস? আমার সেই স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে তোর কখনোই মানায় না। আর আমি তো তোকে কখনো ভালোই বাসি নাই। তোর কি মনে আছে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা আমাকে কখনো ধমক দিয়ে কথাই বলে নাই। আর তোর জন্য বাবা আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোরা এদিকে আয়। নীলার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসছে। নীলা আবারও বলতেছে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি লিজাদের সাথে আড্ডা দিয়ে তোর কাছে যেতাম? এখন তো তোর প্রমাণ দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন। বলে নীলা ওর বান্ধবীদের সাথে চলে যায়। আমি এসবের পর যেন মাটি থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। চোখের পানি ঝর্ণার মতো বেড়েই চলেছে। বুক ফাটা কান্না আসছে। এই কয়েকদিনে নীলাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু নীলা যে আমার সাথে এমন কাজটা করবে এটা কখনোই ভাবতে পারিনি। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই
আমার দিকেই তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে আমাকে বসা থেকে ওঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। আমি রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই শাহরিয়া, একদম কাঁদবি না। এবার তো সেই প্রথম থেকেই নীলাকে উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো। নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি। আমি নীলাকে খুব ভালো করে চিনি, কিন্তু তুই যখন এত অপমান করার পর ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথাই বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দেখা তুই কি পারিস আর কি না পারিস। আমি মনে মনে বললাম, আরে আমি তো দেখিয়ে দেব আমি কি পারি আর কি না পারি। আমি যেই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়েকদিন পরে সবাই বুঝতে পারবে। তবে এটা সত্যি যে আমি নীলাকে খুবই ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে আসলাম। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাতটাকে শিক্ষা দিতে পারি আমার যে কী ভালো লাগছে সেটা তোরে বলেই বোঝাতেই পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করেই নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ হয়ে গেলে আমি আর রাজ বের হয়ে আমাদের আড্ডায় বসে গল্প করতে থাকি। দেখ শাহরিয়াজ, আর যা কিছু হলো সব ভুলে যা, আর হাতে বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাচ্ছিস রে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। যা বলার সরাসরি আমাকে বলতো। দেখ শাহরিয়া, এর আগেও অনেকবার দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুসাইড করে, তাই তোকে নিয়ে আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি না কি না? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওইসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনটাকে নিজেই শেষ করে দেওয়া এত সহজ নাকি? তুই কোনো চিন্তা করিস না, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় যাই। তারপর দুজনে মিলে বাসার দিকে রওনা দেই। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই। তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম পারি। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার যারা ভুল করে তুলে নিয়ে গেছিল তারা এখন ম্যাডামকে ছেড়ে দেয়নি। এদিকে সিআইডি টিম তো পুরোপুরি খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোন কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ল। আমি তো ভেবেছিলাম রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনে আননাউন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের গলা শোনা গেল। এই শাহরিয়ার, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। শাহরিয়ার, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মোক এর কথা বলছে, নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত। এরা, আর আমার মনে হয় এরাই ড্রাগনের লোক, যাদের সম্পর্কে তোমাকে একটা চিঠি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু একটা করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সিমটাকে ট্র্যাক করছি। তারপর ফোনটা কেটে দিয়ে অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল, এই শোনো, এখনই এই নাম্বার থেকে কথা হয়েছে, সেটা লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবারও কমান্ডার হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিমের দরকার। সময় হয়ে গেছে ওই ড্রাগ ডিলার লিঙ্কদের ধরার। ওদের গাড়ির খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমি রেডি হও। আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। আরও কিছু লাগলে আমাকে জানাবে অবশ্যই। ঠিক আছে স্যার। আমি ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হয়তো এরাই আমার টিম।
এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটা ওখানেই দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমকে বললাম, শোনো, সবাই এক এক করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখনই ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য আসলো। টিম মেম্বারদেরকে ইশারা করলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, এবারের মতন ছেড়ে দিন। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? না হলে কিন্তু একটাও বেঁচে থাকবি না। এখানে তুই সহ সবাই মারা যাবে। স্যার, ওই ম্যাডাম উপরে আছে। স্যার, এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন, আমি বাঁচতে চাই, কখনো এরকম ভুল করব না, কথা দিলাম। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনটা খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শাহরিয়ার, আমি একদম ঠিক আছি। আর হ্যাঁ, এইগুলো ড্রাগ স্মাগলিং করার চেষ্টা করা হচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায়? এখনও না বললে কিন্তু বুঝতেই পারছিস তুই। স্যার, আমি জানি না ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। মারা শুধু ওর সাথে ফোনে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনো মতেই যোগাযোগ করতে পারি না। ওর যখন আমাদের কোনো প্রয়োজন হয় শুধু ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরেই যে কলেজটা আছে ওখান থেকে ড্রাগসগুলো পাচার হবে, এটা আমি জানি, কিন্তু এর সাথে কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে, ঠিক আছে, সেগুলো তো বের করে নিব, কিন্তু তার আগে তোদেরকে তো একটা ব্যবস্থা করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে তোমাকে ওরা আটকে দিয়ে রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাবদিহি করতে হবে না, বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো, তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসে। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইল। তখন আমি তাদেরকে আমার কমান্ডার পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আসক্ত হলো। তারপর সবার কাছে থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় নীলার ব্যবহারগুলো মনে পড়ে যায়, মনটা আবারও খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনে প্রথমেই নীলাকেই ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরও খারাপ হয়ে যাবে, তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর ধারে আয় তো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে আমার পাশে বসলো, দেখলো যে আমি মনমরা হয়ে বসে আছে। কি রে শাহরিয়ার, মন খারাপ হয়ে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই নীলা অপমান করার পর থেকে তুই এভাবে আসিস। তুই ওকে ভুলে যা, না হলে আর নিজের মনকে কতদিন কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো নীলাকে ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু নীলা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করেছে সেটা আমি বুঝতে পারি নাই রে। আমি ওর চালাকি ধরতে পারি নাই। নীলা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই তুই ওই নীলার কথা বাদ দে তো, ওর কথা শুনলেই আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনার মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় চলে, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, সন্ধ্যা লেগে গেছে, খেয়ালই করিনি। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজনে মিলে হাঁটা শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকেই দেখি নীলা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। নীলা এদিকে
আমাকে দেখে হাসছে, সাথে নীলার বান্ধবীরাও হাসছে। দেখ লিজা, দেখ খ্যাতটা কেমন হরে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোর জানিস, সেদিন আমার খুব খারাপ লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কোনো দিন জোরে কথাই বলে নাই। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে নাই। কিন্তু ছোট লোকের জন্য যে সেই দিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টেই কলিজাটা ফেটেই যাচ্ছে। এখন তো খুব খুশি আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। আমার মনে হয় তুই অনেক বড় ভুল করছিস। আমার শাওরির উপর কেমন জানি সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই, কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিছে। আর সবচেয়ে বড় কথা হলো শাহরিয়ার আরও রাজ ভালো বন্ধু হয়ে গেছে। শাহরিয়ার সব মেয়েদেরকেই খুব সম্মান করে। নীলা ওর মতো ভালো ছেলে এবং একটাও দেখি নাই। তুই ওকে এইভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো শাহরিয়ার খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে কষ্ট পাস না যেন, কারণ শাহরিয়ার তখন তোকে আর গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে এরকম ওই ছোট লোকটাই মিলেই যায়। এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি, সেটা ওই খ্যাটটার তুলনায় কিছুই না। ওকে যে তুই এত ভালো বলছিস, তুই কি জানিস এইসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয়, যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোসই করবো না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। ওর মতো ছেলেরা আমার চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে পড়া তো দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এইভাবে সাহায্য করলাম, কিন্তু ওকেই একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যাই হচ্ছে না, বা খারাপই লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসেই চলে যাই। তারপর নীলা ওর বান্ধবীদের সাথে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনও স্যার আসেনি। রাজ আর আমি একাই বসে আছি। আরে নীলা, দেখ শাহরিয়ার আর রাজ ক্লাসে একা বসে আছে, ক্লাসে তো কাউকে দেখছি না। বুঝলি রেলিজা, এটাই হলো কাটা গায়ে নুনে ছিটে দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে গিয়ে কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি নীলা আর বান্ধবীরাও আসছে। তখনই মাথা নিচু করে রাখলাম। আমি জানি নীলা এসে আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, নীলা আসছে, দেখ ওর সাথে কোনো রকম কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। নীলা হাসতে হাসতে আমার কাছে চলে আসলো। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস? ও, ছ্যাঁকা খেয়ে বুঝি এই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে? কিন্তু জানিস তুই, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজই করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়েই অনেক ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। নিজের বাবার টাকা তো তোর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকা খেয়ে নিয়েছিস, তো এখন রাজের টাকা খাওয়ার কথা ভাবছিস? রাজ রাগের চোটে ওর চোখ দুটা লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা আচ্ছা নিলাম, আপনার কি আর সারাদিন কোনো কাজ নেই, নাকি এটাই কাজ আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, যদি আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছে থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোনা হয়ে গেছি, তাহলে আপনি সেটা ভুল ভেবে বসে আছেন। কারণ এখন আমি কোনো রকম ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর যার হাতে আপনার প্রতি আমার কোনো ইনোসেন্ট নাই, যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করে মাফ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না।
আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই স্যার ক্লাসে চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে। এখন ক্লাসে স্যার চলে আসলো, নয়তো আমি তোকে কিছু জ্ঞান দান করতাম। ছোট লোক, এই লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে নীলা, তুমি তো আমাকে এখনও চেনো নাই। যখন তোমার সামনে আর আসবো না, তখনই তুমি বুঝতে পারবে কি হারিয়েছ। এখন এসব আদর নেই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাবার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলে তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছ, সেই কথাগুলো মনে পড়বে। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসেই পরীক্ষার কথাটা জানিয়ে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পর তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাতে তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্ট বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে তোমাদের নীলার বাবাকেও প্রধান অতিথি হিসাবে আসছে। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠান সকাল 10টা থেকে শুরু হবে, রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট করে দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই নীলা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে? তো এই খ্যাতটার সাথে বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। নীলা, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে ফেলেছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? তুই এবং তোর ওই খ্যাত বন্ধু আমাকে কিচ্ছু করতে পারবি না। এই আশা করা ছেড়ে দে, বুঝতে পারছিস? এবার আর চুপ করে থাকতে পারলাম না। এই নীলা, আপনার মাথা আর কি সব তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমার সাথে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছুই নেই, নাকি সব লজ্জা শরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে জানতো। এই রাজ, তুই চলে আয় তো, এখানে যত সব পাগলের আড্ডাখানা। নীলা তখনই একটা কথা বলবে, কিন্তু নীলাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। নীলা এদিকে রাগে গজগজ করতে করতে বলল, কি? আমাকে ওই খ্যাতটা পাগল বললো? মাথার তার ছেঁড়া বললো? ওকে তো আবার উচিত শিক্ষা দেব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেও বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তখনই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমার টিম সব কিছু খবর নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকেই পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয়ই জানেন যে সামনের সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত ধরে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটাও পাল্টে নেবে, যাতে ওকে কেউ চিনতে না পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমার বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। আমি ছেলেটার সাথে কথা বলে মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশনও আমার জয়ের কাছাকাছি। আমি ছিলাম ইউজিসি, বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেক দিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয় না। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগেই নজর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজেই অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানতে পারবে। আর নীলা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না। কারণ নীলা আমার ভালোবাসার মর্ম বোঝেনি। নীলা শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহের কলেজের অনুষ্ঠানটার। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডার জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবারই এসেছে, কিন্তু বিশেষ করে এই মিশনের উপহার। এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম, আর তখনই নীলা সামনে চলে আসে। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। তোকে এত অপমান করি, তারপরে তুই বেহায়ের মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা নীলা, আপনি কি চান বলুন তো? আপনি তো একটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপর সেই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য কেউ খ্যাত আমাকে বলেনি,
আপনি আমাকে খ্যাত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর একটা ভালো খবর আছে আপনার জন্য, আমি পরের সপ্তাহে এই কলেজ থেকেই চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে